আচ্ছা, একটা উপন্যাস কিভাবে একটা গোটা দেশের ভেতরের সব গোপন ভয়, সব চাপা উদ্বেগগুলোকে একেবারে ব্যবচ্ছেদ করে ফেলতে পারে। চলুন আজ প্যাট্রিক হ্যামিল্টনের দ্য স্লেভস অফ সলিটিউড বইটার গভীরে ডুব দেওয়া যাক আর দেখি কিভাবে লন্ডনের একটা সাধারণ বোর্ডিং হাউস একটা দেশের মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। এই একটা কথাই কিন্তু পুরো গল্পের মেজাজটা ধরিয়ে দেয়। এটা শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বা রেশনের গল্প নয়, এটা হলো আত্মার অন্ধকারের গল্প। বাইরের যে যুদ্ধটা চলছিল তার চেয়েও ভেতরের লড়াইটা এখানে অনেক বেশি সত্যি, অনেক বেশি ভয়ঙ্কর। আর ইনি হলেন সেই গল্পের কারিগর, প্যাট্রিক হ্যামিল্টন। ছবিটা দেখে বেশ গম্ভীর প্রকৃতির মানুষ মনে হচ্ছে, তাই না? আসলে এই গাম্ভীর্যের পেছনেই লুকিয়ে আছে আসল রহস্যটা, কারণ এই উপন্যাসের আসল চাবিকাঠি হল লেখকের নিজের জীবন। তো এই যে আত্মার অন্ধকারের কথা বলা হচ্ছে, এটা কোথায় ঘটছে? কোনো রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে? না, বরং যুদ্ধ থেকে অনেক দূরে, আপাতদৃষ্টিতে নিরাপদ একটা আশ্রয়ের ভেতরে। সময়টা হল ১৯৪৩ সাল। লন্ডন তখন রোজ বোমার আঘাতে বিধ্বস্ত হচ্ছে। সেই ধ্বংসলীলা থেকে বাঁচতে কিছু মানুষ আশ্রয় নিয়েছে টেমস লকডন বলে একটা কাল্পনিক শহরের এক বোর্ডিং হাউসে। বাইরে থেকে দেখলে মনে হবে কি শান্ত, কি নিরীহ একটা জায়গা, কিন্তু এই শান্ত পরিবেশের নিচেই ফুটছিল এক অন্যরকম যুদ্ধ। এই বোর্ডিং হাউসটা আসলে শুধু একটা থাকার জায়গা নয়, ভাবুন তো, এটা যেন একটা প্রেশার কুকার। যুদ্ধের চাপে থাকা একটা গোটা দেশের ছোট্ট একটা সংস্করণ যেন এখানে এসে উঠেছে। এখানে গোলা বারুদের লড়াই নেই, আছে ব্যক্তিত্বের লড়াই, মানসিকতার সংঘাত। তাহলে এই যুদ্ধক্ষেত্রের যোদ্ধারাই বা কারা? একদিকে আছেন আমাদের গল্পের মূল চরিত্র মিস রোজ, একজন শান্ত চাপা স্বভাবের মহিলা। তার ঠিক বিপরীতে আছেন মিস্টার থোয়াইটস, একজন সাংঘাতিক বদমেজাজি বুলি আর নাৎসি সমর্থক। উপন্যাসে তো তাকে নরকের প্রেসিডেন্ট নাম দেওয়া হয়েছে। এদের সাথে আছে ভিকি কুগেলম্যান, একজন জার্মান অভিবাসী, যিনি মিস রোজের বন্ধু আবার প্রতিদ্বন্দ্বীও বটে। আর এই অদ্ভুত মিশ্রণে নতুন মশলা যোগ করতে হাজির হয় লেফটেন্যান্ট পাইক, একজন আমেরিকান সৈনিক। কি বিচিত্র একটা দল, তাই না? এখানকার লড়াইটা যে কতটা সূক্ষ্ম আর অদ্ভুত তা এই একটা উদাহরণেই স্পষ্ট। দেখুন, মিস্টার থোয়াইটস মিস রোজকে আক্রমণ করছেন তার বই পড়ার অভ্যাস নিয়ে। ভাবুন তো, একবার যুদ্ধের ওই দমবন্ধ পড়া পরিবেশে একটা রাজনৈতিক পত্রিকা পড়াও যেন একটা খতরনাক কাজ হয়ে দাঁড়িয়েছে, একটা নীরব যুদ্ধের অস্ত্র। তাহলে প্রশ্ন হল, আসল লড়াইটা কি নিয়ে? জমি বা সম্পদ? না, লড়াইটা হল পরিচয় নিয়ে। জাতীয় সংকটের ওই মুহূর্তে খাঁটি ইংরেজ হওয়ার মানেটা কি, তা নিয়েই যেন একটা অদৃশ্য দরকাশাকষি চলছিল সবার মধ্যে। বিশেষজ্ঞরা বলেন, জাতীয় পরিচয় আসলে আকাশ থেকে পড়া কোনো ধ্রুব সত্যি না। এটা একটা নির্মিত ধারণা। এটা এমন একটা জিনিস যা মানুষ সময়ের সাথে সাথে নিজেদের মধ্যে তর্কবিতর্ক করে, আলোচনা করে তৈরি করে। আর এই পরিচয় তৈরির প্রক্রিয়াটা সবচেয়ে তীব্র হয়ে ওঠে যখন একটা জাতি বিপদে পড়ে, ঠিক যেমনটা হয়েছিল বিশ্বযুদ্ধের সময়। আর এই বোর্ডিং হাউসে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে মিস রোজ, যিনি মনে করেন তার ইংরেজিত্বটা হলো বিশুদ্ধ, এটা তার জন্মগত অধিকার, আর অন্যদিকে ভিকি, যিনি জার্মান অভিবাসী, তার ইংরেজিত্বটা অভিযোজিত, মানে শেখা। তাই মিস রোজ যখন ইংরেজি প্রবাদ ব্যবহার করেন সেটা খুব স্বাভাবিক শোনায়, কিন্তু ভিকি যখন ঠিক একই কাজটা করে তখন সেটাকে একটা অভিনয় বা নকল জিনিস বলে মনে হয়। এই পরিচয়ের লড়াইয়ের মূল যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে ভাষা নিজেই। মিস রোজ ভাবেন, একজন খাঁটি ব্রিটিশ হিসেবে ইংরেজি প্রবাদ প্রবচনের ওপর তার একটা সহজাত অধিকার আছে। তাই ভিকি যখন সেই প্রবাদগুলো ব্যবহার করে, তখন মিস রোজের মনে হয় তার পরিচয়ের সবচেয়ে ব্যক্তিগত আর গুরুত্বপূর্ণ অংশটুকু যেন কেউ ছিনিয়ে নিচ্ছে। কিন্তু এই যে নকল পরিচয়, সামাজিক মর্যাদা হারানোর ভয়, এই আইডিয়াগুলো হ্যামিল্টন পেলেন কোথা থেকে? চলুন এবার গল্প থেকে বেরিয়ে লেখকের নিজের জীবনে একটু উকি দেওয়া যাক, আর এখানেই কাহিনীটা একটা অসাধারণ মোড় নেয়। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, লেখকের লেখায় বারবার ফিরে আসে এই আভিজাত্যের ভান, শ্রেণী নিয়ে উদ্বেগ আর নকল পরিচয়ের ভয়। এই বিষয়গুলোর প্রতি তার এত তীব্র আকর্ষণ কেন? উত্তরটা আসলে লুকিয়ে আছে তার নিজের পরিবারেই। আর এই হল সেই উত্তর। দেখুন, বাম দিকে লেখক প্যাট্রিক হ্যামিল্টন, আর ডান দিকে একটা পারিবারিক ক্রেস্ট, যার নীতিবাক্য হল রাইড থ্রু। হ্যামিল্টনের বাবা দাবি করতেন যে এটা তাদের অভিজাত বংশের প্রতীক। কিন্তু আসল সমস্যাটা কী ছিল জানেন? এই পুরো দাবিটাই ছিল একেবারে ভুয়া। আর ঠিক তখনই হ্যামিল্টনের উপন্যাসের থিমগুলো যেন খাপে খাপে মিলে যায়। এই যে লোক দেখানোর সম্মান, ভুয়া বংশপরিচয়, সমাজে ছোট হয়ে যাওয়ার ভয়, পারিবারিক গোপন কথা,
এই সব কিছুই তিনি খুব কাছ থেকে নিজের জীবনে দেখেছিলেন। তার লেখা আসলে ছিল তার নিজের পরিবারের মিথ্যে আর ভণ্ডামিরই এক নিখুঁত ব্যবচ্ছেদ। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল হ্যামিল্টন তার আরেকটা উপন্যাস দ্য ওয়েস্টপিয়ারে একজন প্রতারক চরিত্রকে ঠিক এই একই পারিবারিক ক্রেসটা ব্যবহার করতে দেখান। সেই ভিলেন এই নকল ক্রেস দেখিয়েই একজন সাধারণ দোকানদারের সারা জীবনের সঞ্চয় লুটে নেয়। ভাবা যায় তিনি তার বাবার ভণ্ডামিকে আক্ষরিক অর্থেই এক কাল্পনিক খলনায়কের অস্ত্রে পরিণত করেছিলেন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই লেখকের প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? প্যাট্রিক হ্যামিল্টনের কাজের প্রভাব আমাদের জীবনে এতটাই গভীরে যে আমরা হয়তো নিজেরাও তা সবসময় খেয়াল করি না। গ্যাসলাইটিং শব্দটা তো আজকাল প্রায় শোনা যায়, তাই না? এই যে মানসিকভাবে কাউকে নিয়ন্ত্রণ করা বা বাস্তবতাকে বিকৃত করে দেওয়া, এই পুরো ধারণাটা যে শব্দ দিয়ে বোঝানো হয়, সেই শব্দটা এসেছে হ্যামিল্টনেরই লেখা ১৯৩৮ সালের নাটক গ্যাসলাইট থেকে। একজন লেখক যাকে একসময় হয়তো অনেকেই তেমন গুরুত্ব দেয়নি, তিনি আমাদের ভাষাকে এমন একটা জরুরি শব্দ উপহার দিয়েছেন। আর যে উপন্যাসটি নিয়ে আমাদের আজকের এই আলোচনা, সেই দ্য স্লেভস অফ সলিটিউড। ২০১৯ সালে বিবিসি এটিকে সর্বকালের সবচেয়ে প্রভাবশালী ১০০টা উপন্যাসের তালিকায় জায়গা দিয়েছে। এটাই তো এর চিরায়ত গুরুত্বের সবচেয়ে বড় প্রমাণ। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। হ্যামিল্টন তার সময়ের উদ্বেগগুলোকে একটা আপাতদৃষ্টিতে ছোট গল্পের মধ্যে দিয়ে অমর করে রেখে গেছেন। তাহলে ভাবার বিষয় হলো, আমাদের নিজেদের সময়ের কোনো গোপন ভয়, কোনো উদ্বেগগুলো ঠিক এই মুহূর্তে এমন সব গল্পে লেখা হচ্ছে যেগুলোকে আমরা হয়তো সামান্য বা ছোট বলে এড়িয়ে যাচ্ছি। ভবিষ্যৎ যখন আমাদের এই সময়টাকে ফিরে দেখবে, তখন তারা আমাদের গল্পে ঠিক কী খুঁজে পাবে?